সত্যায়িত জটিলতায় আটকে গেছে সৌদি আরবের জনশক্তি রপ্তানি। ভিসা থাকা সত্ত্বেও যেতে পারছেন না বহু শ্রমিক। বাড়ি করে বিক্রি কইরা টাকা দিছে, তাও যাইতে পারতাছি না। কষ্ট দুঃখ করে দিনাদায়ক হয়ে আমরা ভিসা দিছে আমাদের এজেন্সি, এখন আমরা মেন পাওয়ার পাইতেছি না। সবকিছু কমপ্লিট হয়েছে, কিন্তু ম্যান পাওয়ারের জন্য আমরা ওই যে ভিসার টিকিটগুলো কাটতে পারতেছি না। চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে চুক্তি ইস্যুতে 4 ডিসেম্বর হাইকোর্টের রায়। মোবাইল কোম্পানির অসম প্রতিযোগিতার বিষয়ে খতিয়ে দেখবে বিটিআরসি। সিম ও ইন্টারনেট নিয়ে দুর্ভোগ সমাধানের চেষ্টা চলছে। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার। সত্যায়িত জটিলতায় আটকে গেছে সৌদি আরবের জনশক্তি রপ্তানি। ভিসা থাকা সত্ত্বেও দেশটিতে যেতে পারছেন না বহু শ্রমিক। অভিবাসন আইনের পরিবর্তন করাতেই তৈরি হয়েছে বিপত্তি। ভুক্তভোগীরা বলছেন, অনেকেরই শেষ হচ্ছে ভিসার মেয়াদ, কিন্তু সত্যায়িত না করায় সৌদি আরবে যাওয়া যাচ্ছে না। রিক্রুটিং এজেন্টরা বলছেন, প্রতিযোগী কোনো দেশে এমন নিয়ম নেই। দেশের শ্রমবাজার ধ্বংস করতেই নিয়ন্ত্রণমূলক নতুন আইনের জন্ম। জনশক্তি রপ্তানিতে বাংলাদেশের নির্ভরযোগ্য গন্তব্য সৌদি আরব। দেশটিতে নানা খাতে কাজ করছে বাংলাদেশের 40 লাখ মানুষ। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে বাংলাদেশি জনশক্তি রপ্তানির দ্বার উন্মুক্ত রেখেছে সৌদি আরব, কিন্তু নতুন আইনি মারপ্যাচে দেশটিতে থমকে গেছে জনশক্তি রপ্তানি। অভ্যুত্থান পরবর্তী একটি অধ্যাদেশ জারি করে নিয়ন্ত্রক সংস্থা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বা বিএমইটি। তারপর থেকেই শুরু হয় জটিলতা। 6 লক্ষ টাকা আমরা বাড়ি করে বিক্রি কইরা টাকা দিছে, তাও যাইতে পারতাছি না। কষ্ট দুঃখ করে দিনাদায়ক হয়ে আমরা ভিসা দিছে আমাদের এজেন্সি, এখন আমরা মেন পাওয়ার পাইতেছি না। সবকিছু কমপ্লিট হয়েছে, কিন্তু ম্যান পাওয়ারের জন্য আমরা ওই যে ভিসার টিকিটগুলো কাটতে পারতেছি না। নতুন অধ্যাদেশে বলা হয়েছে 5 জনের বেশি জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সৌদি দূতাবাস অথবা সৌদি চেম্বারের সম্মতিপত্র অথবা সত্যায়িত কপি বাধ্যতামূলক। তবে এমন সত্যায়নপত্র দিতে অনাগ্রহ দেখাচ্ছে নিয়োগদাতা প্রতিষ্ঠান, কারণ প্রতিযোগী দেশ ভারত, পাকিস্তান কিংবা নেপালে এমন নিয়ম নেই। ফলে এইসব দেশ থেকে জনবল নিতে আগ্রহ দেখাচ্ছে সৌদি প্রতিষ্ঠান। 1 থেকে 5 পর্যন্ত আমরা ক্লিয়ারেন্স পাচ্ছি, এটা স্মুথলি চলে যাচ্ছে, কিন্তু 6 থেকে 14 যে এমপ্লয়ারগুলো সিইউসি দিতে নারাজ, সত্যায়িত করতে নারাজ, এই লোকগুলো আমরা পাঠাতে পারছি না। আগে কোনো একটি কোম্পানিতে কাজে যেতে চাইলে 24 জন শ্রমিককে একক ভিসার আওতায় বিবেচনা করা হতো। এক্ষেত্রে বহির্গমন ছাড়পত্র পেতে তেমন জটিলতা ছিল না। এর বেশি হলে গ্রুপ ভিসায় তাদের ছাড়পত্র দিত বিএমইটি। সৌদিয়ানরা আসলে এই ছোটোখাটো বিষয় নিয়ে ওই অ্যাম্বাসিতে দৌড়াদৌড়ি এই জিনিসটা ওরা পছন্দ করে না। মন্ত্রণালয় বিএমইটি আটকে দিচ্ছে যে তোমার অ্যাটাস্টেশন নাই। এই নিয়ম করে আমাদের টোটাল এই জনশক্তি রপ্তানির ধারাকে তারা চরমভাবে বিঘ্নিত করছে। রিক্রুটিং এজেন্টদের দাবি, ভিসা থাকার পরও গেল 3 মাসে দেশটিতে যেতে পারেনি প্রায় 1 লাখ শ্রমিক। যখন ওই দূতাবাস বললো যে তোমরা অ্যাটেস্টেশন দাও, 1 সপ্তাহ পরেই ওমান শ্রমবাজার বন্ধ হয়ে গেল। তো আমরা এখন ধারণা করতেছি যে এটা দেশীয় বা আন্তর্জাতিক চক্রান্তের অংশ হিসেবে আমাদের যে সৌদি যে চলমান শ্রমবাজার, এই শ্রমবাজারকে অ্যাটলিস্ট বন্ধ করার জন্য এই চক্রান্ত করা হচ্ছে। 1 বা 25 কোনো ধরনের বাধ্যবাধকতা, এটা আমার মনে হয় যে দেশের স্বার্থে এটা প্রত্যাহার করা উচিত। সিদ্ধান্ত জানতে বিএমইটি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও এ বিষয়ে কেউ মন্তব্য করেননি। একাধিকবার ফোন দিলেও ধরেননি প্রতিষ্ঠানের মহাপরিচালক। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রাম বন্দরের নিউ মেরিন টার্মিনাল পরিচালনা বিদেশিদের হাতে যাবে কিনা এ নিয়ে 4 ডিসেম্বর রায় দেবেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজির ও ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চে রায়ের এ তারিখ নির্ধারণ করেন। এ সময় রিটকারী বিএনপির আইনজীবীরা বলেন, চট্টগ্রাম বন্দর দেশের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্তর্বর্তী সরকার এমন স্পর্শকাতর ও দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিতে পারে না। চট্টগ্রাম বন্দরের পরিচালনা বিদেশিদের হাতে যাবে কিনা সে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার। তবে পরে অ্যাটর্নি জেনারেল বলেন, চট্টগ্রাম বন্দর বিদেশিদের দিয়ে দেয়া হচ্ছে, এটা ভ্রান্ত ধারণা। অন্তর্বর্তী সরকার বন্দরের টার্মিনাল পরিচালনার সিদ্ধান্ত নিতে পারে নির্বাচিত সরকারের মতোই। এর আগে 20 নভেম্বর চট্টগ্রাম বন্দরের নিউ মেরিন টার্মিনাল পরিচালনার সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তির সকল কার্যক্রম স্থগিতের নির্দেশ দেয় উচ্চ আদালত। সংসদ নির্বাচন পরবর্তীতে যে সরকার গঠিত হবে, সেই সরকারের জন্য এই নীতিগত প্রশ্ন এবং নীতিগত বিষয়গুলো রাখার জন্য মহামান্য আদালতের কাছে আমরা উপস্থাপন করেছি। এই ইস্যুতে এখনো কোনো সিদ্ধান্তই হয়নি, ভেরি প্রাইমারি স্টেজ।
এই প্রাইমারি স্টেজে আমাদের এই সুপ্রিম কোর্টের অনেক জাজমেন্ট আছে যে প্রিম্যাচিউর স্টেজে কোনো জুডিশিয়াল রিভিউ এন্টারটেইন করার সুযোগ নাই। আমরা সেই মর্মে ডিসিশন দিয়েছি। ভুটানের সাথে ট্রান্সশিপমেন্ট চুক্তি হয়েছে 2 বছর আগে। জটিলতা কাটিয়ে অবশেষে শুরু হয়েছে পরীক্ষামূলক পণ্য পরিবহন। ভুটানের আমদানি করা পণ্যের প্রথম চালান এখন চট্টগ্রাম বন্দরে আজ চলছে খালাস কার্যক্রম। এরপরে সড়ক পথে রওনা দেবে ভুটানের উদ্দেশ্যে। এই ট্রানজিট ইতিবাচক বলছেন ব্যবসায়ীরা। স্থলবেষ্টিত দেশ ভুটানে নেই কোনো স্থলবন্দর, ফলে পণ্য আমদানি করতে হয় তৃতীয় দেশের মাধ্যমে। বাংলাদেশের বন্দর ও ভূখণ্ড ব্যবহার করে ভুটানে পণ্য নিতে দুদেশের মধ্যে ট্রানজিট ও প্রোটোকল চুক্তি স্বাক্ষর হয় 2023 সালে। প্রায় 2 বছর পর গত সেপ্টেম্বরে থাইল্যান্ড থেকে ভুটানের পণ্য চালান নিয়ে জাহাজ আসে চট্টগ্রাম বন্দরে। তবে সরকারি বিভিন্ন সংস্থার অনুমোদন জটিলতায় তা আটকে থাকে। টোল মাসুল পরিশোধ এবং শুল্কায়ন শেষে 2 মাস পর শুরু হয়েছে এসব পণ্য খালাস। পরীক্ষামূলক প্রথম চালানটিতে খাদ্যপণ্য, ফলমূল, কসমেটিক্স জাতীয় 6.5 টন পণ্য রয়েছে। থাইল্যান্ড থেকে এসব পণ্যের আমদানিকারক ভুটানের এবিট ট্রেডিং। বিভিন্ন সংস্থা তো রোডস অ্যান্ড হাইওয়ে, কাস্টমস, এগুলি বন্দর সব মিলেই তাদের রেভিনিউটা ঠিক করার পরে তারপরে আমরা মুভ করছি। এর আগে তো মুভ করা যায় না, এর আগেই কন্টেনার এসে গেছে। ট্রানজিট পণ্য চালানের মাসুল আদায় করছে চট্টগ্রাম বন্দর, কাস্টম হাউস এবং সড়ক মহাসড়ক বিভাগ। পরীক্ষামূলক পরিবহন সফল হলে নিয়মিত চালু হবে বলছে বন্দর কর্তৃপক্ষ। সরাসরি যেটা এখান থেকে ফিনান্সিয়াল বেনিফিট পাচ্ছে সেটা এক রকমের, বাট আস্থার একটা জায়গা হচ্ছে আমাদের এখান থেকে, আমাদের বন্দর থেকে একটা ভিন্ন দেশে যদি এই রুটটা যদি চালু হয়, ভবিষ্যতেও হয়তো এটা চলমান থাকবে। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে আরও নতুন নতুন চালান এখানে আসবে এবং আমরা সেটা থেকেও লাভবান হতে পারবো। চুক্তি অনুযায়ী যে কোনো দেশ থেকে ভুটানের পণ্য প্রথমে আসবে চট্টগ্রাম বন্দরে। খালাসের পর সড়কপথে বুড়িমারি স্থলবন্দর দিয়ে ভারতের শিলিগুড়ি হয়ে পৌঁছে যাবে ভুটানের ফুন্টসলিংয়ে। এই ট্রান্সশিপমেন্টকে ইতিবাচক বলছেন ব্যবসায়ীরা। আশেপাশের ল্যান্ডলক কান্ট্রিগুলোকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়, তাহলে পরে বাংলাদেশ আর্থিকভাবে লাভবান হবে এবং চট্টগ্রাম বন্দরেরও বাড়তি আয় করার একটা সুযোগ চলে আসবে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। মোবাইল সিম ও ইন্টারনেট নিয়ে গ্রাহকের দুর্ভোগ দ্রুত সমাধানের চেষ্টা চলছে। খতিয়ে দেখা হবে মোবাইল অপারেটরদের অডিট ও অসম প্রতিযোগিতার বিষয়টিও, জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। সকালে গ্রাহক, সাংবাদিক ও স্টেক হোল্ডারদের গিয়ে গণশুনানির আয়োজন করে সংস্থাটি। এ সময় গ্রাহকরা 11 মাস পরে সিম বন্ধ হয়ে যাওয়ার ক্ষেত্রে না জানানোর অভিযোগ তোলেন। প্রশ্ন ওঠে অনুমতি ছাড়াই ভ্যাস সার্ভিসে টাকা কেটে নেওয়ার বিষয়টি। জানান কাস্টমার কেয়ার সেন্টারে এমএনপি সুবিধা নিতে বিড়ম্বনা হচ্ছে। শুনানিতে যথারীতি মোবাইল ইন্টারনেটের দাম কমানো, ব্রডব্যান্ড ফাইবারাইজেশনে ঘাটতি ও মোবাইলে উচ্চ কর প্রত্যাহারের দাবি জানান। শুনানিতে সভাপতিত্ব করেন বিটিআরসির ভাইস চেয়ারম্যান আবু বকর সিদ্দিক। পরিচালনা করেন লাইসেন্সিং ও স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আমিনুল হক। কোয়ালিটি অফ সার্ভিস, হ্যাঁ, ভালো খারাপ দুইটাই রেজাল্ট আসে এবং খারাপগুলোকে আমরা ফোর্স করি যেন তারা এটা ভালো দেয়। রিসেন্টলি কোয়ালিটি অফ সার্ভিসের নতুন নীতিমালা 2025-এ আপনি দেখবেন কল ড্রপ 2% ছিল, এটা আমরা 1% নিয়ে আসছি। মানে এটা করতে সে বাধ্য। এবং 4G যে আগে 7 ছিল এটা আমরা 10 Mbps এ কিন্তু করেছি, এবং ডাউনলিঙ্ক এবং আপলিঙ্কের যে বিষয়টা এটাও রিভাইজ করা হয়েছে। কীটনাশকের ব্যবহার ভূমি রক্ষায় অন্তরায় বলে মনে করেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। বলেন হার্বিসাইড বা আগাছানাশক শুধু জমিরই নয়, প্রাণীদের অবাধ চলাফেরার ক্ষেত্রেও বিপজ্জনক। জানান রাসায়নিকের কারণে কৃষির উর্বরতা হারাচ্ছে, কৃষি এবং ভূমি ব্যবহারে সমন্বিত পদক্ষেপ দরকার। সকালে রাজধানীর একটি হোটেলে কৃষি জমির সুরক্ষা ও ভূমি ব্যবহার নিয়ে কর্মশালায় উপদেষ্টা এমন তাগিদ দেন। বলেন উর্বর জমিতে তামাক চাষ হচ্ছে অবাধে, কৃষি জমির বাণিজ্যিক ব্যবহারও ঠেকানো যাচ্ছে না। খাদ্য উৎপাদনের সার্বভৌমত্ব রক্ষার তাগিদ দেন উপদেষ্টা। বলেন শুধু বোরো ধানের ওপর নির্ভরতা বাড়ছে, যা টেকসই কোনো পন্থা নয়। বক্তারা বলেন কৃষি জমি সুরক্ষায় শক্ত নীতি প্রয়োজন। সরকারি খাস জমি চারণভূমি হিসেবে ঘোষণা করতে হবে। ভূমির ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির বিকল্প নেই। অকৃষি কাজে জমির ব্যবহারও বন্ধ করা জরুরি।
এখন আমাদের যে বোরো ধানের উপর যে নির্ভরশীলতাটা বেড়ে গেছে সেটাকে কমিয়ে আমাদেরকে 3 ধরনের ধানের মৌসুমটাকে মেনে চলতে হবে। কীটনাশকের ব্যবহারটা কিন্তু আমাদের জন্য ভূমি রক্ষার ক্ষেত্রে একটা বড় বাধা। আমি তো মনে করি হার্বিসাইডটা একটা মারাত্মক ক্ষতিকর, শুধু জমির জন্য না, আপনার প্রাণী সম্পদকে মানে বঞ্চিত করা হচ্ছে। অ্যামাজন ও আলিবাবায় সরাসরি পণ্য বিক্রি করতে পারবেন স্থানীয় উদ্যোক্তারা। অনলাইন ভিত্তিক রপ্তানি বাড়াতে বিজনেস টু কনজিউমার কাঠামোর মাধ্যমে পণ্য রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে দেশের রপ্তানিকারকদের সামনে এখন বিশ্বব্যাপী সুপরিচিত অনলাইন প্ল্যাটফর্ম ও মার্কেট প্লেসের মাধ্যমে পণ্য বিক্রির সুযোগ তৈরি হয়েছে। বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। নতুন নিয়মে রপ্তানিকারকেরা এখন বিশ্বের যে কোনো সুপরিচিত অনলাইন প্ল্যাটফর্ম, আন্তর্জাতিক মার্কেট প্লেস, সাবসিডিয়ারি বা তৃতীয় পক্ষের ওয়্যার হাউসের মাধ্যমে পণ্য পাঠাতে পারবেন। দেশীয় উদ্যোক্তা বা ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে এখন অ্যামাজন, আলিবাবা ও ফ্লিপকার্টের মতো বৈশ্বিক বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে সরাসরি পণ্য বিক্রি করতে পারবেন। এক্ষেত্রে বিদেশি কনসাইনি চূড়ান্ত ক্রেতা না হয়ে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবে। পণ্য রপ্তানি করতে হলে উদ্যোক্তাদের এই অনলাইন প্ল্যাটফর্ম বা আন্তর্জাতিক ওয়্যার হাউসে নিবন্ধনের প্রমাণ অনুমোদিত ডিলার ব্যাংকারের কাছে জমা দিতে হবে। ওয়্যার হাউজিং বা অন্যান্য সেবা প্রদানকারী কনসাইনির নামে শিপিং ডকুমেন্টও গ্রহণ করতে পারবে এডি ব্যাংক। প্রায় 60 ঘন্টা পর নারায়ণগঞ্জে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে। দীর্ঘ প্রচেষ্টার পর মঙ্গলবার ভোর 6টা থেকে স্বাভাবিক হয় গ্যাস সরবরাহ। এর আগে শনিবার সন্ধ্যা 6টা থেকে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি মুক্তারপুর সড়কের শাসনগাঁও এলাকায় উড়াল সেতুর বোরিং গাঁথুনি করার সময় তিতাস গ্যাসের 12 ইঞ্চি ব্যাসার্ধের পাইপলাইন ফেটে গিয়ে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তি পোহাতে হয় আবাসিক গ্রাহকদের। জেনারেটর চালিয়ে উৎপাদন কাজ অব্যাহত রাখে শিল্প প্রতিষ্ঠানগুলো। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে, যে জায়গায় গ্যাস লাইনের ফাটল ধরেছিল সে জায়গাটি ডেঞ্জার জোন, কারণ তার পাশেই রয়েছে একটি দ্বিতল ভবন এবং বিদ্যুতের খুঁটি, যে কারণে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করে মেরামত কাজ করতে হয়েছে। এবার জানাবো পুঁজিবাজারে লেনদেনের খবর। ডিএসসি সূচক, ডিএসসিতে প্রধান সূচক 6 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5018 পয়েন্টে। অন্যদিকে ডিএসইএসতে 2 পয়েন্ট বেড়ে 1055 পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসসি 30 সূচক 6 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 1932 পয়েন্টে। এদিকে ডিএসসিতে লেনদেন, ডিএসসিতে আজ হাত বদল হয়েছে 636 কোটি 38 লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল 635 কোটি 95 লাখ টাকার। জানাবো ডিএসসি বাজার পরিস্থিতি। ডিএসসিতে দাম বেড়েছে 129টি প্রতিষ্ঠানের, কমেছে 227টির, অপরিবর্তিত ছিল 30টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। ডিএসসিতে লেনদেনের ভিত্তিতে ডিএসসিতে লেনদেনের শীর্ষে আছে সামিট পোর্ট অ্যালায়েন্স। প্রতিষ্ঠানটির মোট 28 কোটি 14 লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে আছে শাহজি বাজার পাওয়ার ও আনোয়ার গ্যালভানাইজিং। জানাবো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের খবর। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে প্রধান সূচক সিএসপিআই প্রায় 144 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 14,024 পয়েন্টে। সিএসসিএক্স সূচক বেড়েছে 68 পয়েন্ট এবং সিএসই 30 সূচক বেড়েছে 95 পয়েন্ট। সিএসসিতে আজ হাত বদল হয়েছে 21 কোটি 90 লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল 19 কোটি 30 লাখ টাকার শেয়ার। সিএসসিতে লেনদেন হওয়া 193টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 125টি, কমেছে 53টির, আর অপরিবর্তিত ছিল 15টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। শরিয়া আইনে শাসিত সৌদি আরবে প্রথমবারের মতো চালু হলো বার, তবে বিক্রি করা হবে অ্যালকোহল মুক্ত বিয়ার, যেখানে নিয়ম না ভেঙে বারের অভিজ্ঞতা নেওয়ার সুযোগ রয়েছে সৌদিবাসীর। রাজধানীর রিয়াদের প্রাণকেন্দ্রে একটি ক্যাফে পেয়েছে এমন অনুমতি, যা নিয়ে বেশ সমালোচনা তৈরি হয়েছে। কিন্তু দেশটিতে মদ্যপান নিষিদ্ধ থাকা অ্যালকোহল বিক্রি করতে পারবে না প্রতিষ্ঠানটি। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম রাষ্ট্র বিবেচনা করা হয় সৌদি আরবকে। 1952 সাল থেকে দেশটিতে মদ পান ও বিক্রি নিষিদ্ধ, অমান্য করলে রয়েছে কঠোর আইনও। সম্প্রতি রাজধানী রিয়াদে চালু হয়েছে A12 নামের একটি ক্যাফে।
যেখানে বার খোলার অনুমতি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। দেশটির ইতিহাসে এটি প্রথম কোনো বার যেখানে মিলছে বিয়ার ও বিভিন্ন জাতের পানীয়, তবে সেগুলো নন অ্যালকোহলিক। অন্যান্য দেশের মতো এখানে মদ কিংবা অ্যালকোহল বিক্রির সুযোগ নেই। ক্রেতারা আমাদের প্রতিদিনই জিজ্ঞাসা করে এসব বিয়ারে অ্যালকোহল রয়েছে কিনা, এগুলো কোথা থেকে এসেছে আর কি থেকে তৈরি করা হয়েছে। সত্য হলো জার্মানি থেকে কর্তৃপক্ষের সকল নিয়ম মেনে আমরা বিয়ারগুলো এনে থাকি। বিয়ার শব্দটা শুনতেই ভয় লাগে, তাই পান করার সিদ্ধান্ত নিয়েছি। বিয়ারের গ্লাস হাতে ধরতেও ভয় লাগে, মনে হয় অ্যালকোহল আছে। বহির্বিশ্বে সাধারণত যেসব পানীয় অ্যালকোহলযুক্ত ঠিক সেগুলোই এই ক্যাফেতে বিক্রি হয় অ্যালকোহল ছাড়া। পরিবেশের দিক থেকেও অন্যান্য দেশের বারের মতো অভিজ্ঞতা দেবে এটি। রয়েছে নারী পুরুষ একসাথে বসে পান করার সুযোগও। উপসাগরীয় দেশগুলোর মধ্যে অ্যালকোহলের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে সৌদি আরব ও কুয়েতে। যদিও আগামী বছর থেকে অমুসলিম বিদেশি কূটনীতিকদের জন্য সীমিত পরিসরে মদের দোকান খোলার পরিকল্পনা রয়েছে সৌদি সরকারের। এর আগে 2024 সালে অমুসলিম কূটনীতিকদের জন্য রিয়াদের একটি দোকানকে মদ বিক্রির অনুমতি দেওয়া হয়। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল বিজনেস রোডের এখনকার আয়োজনে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।